রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক এই মুহূর্তে বৈঠক করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। কোয়েল মল্লিককে হয়তো আবার বিজেপির তরফে এবার ক্যান্ডিডেট করা হবে রাজ্যসভার। দেখলাম আর একজন এমপি চলচ্চিত্র শিল্পী গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে নজর রাখছেন, যেটাই ভাবছেন যে ঠিক করে ফেলবেন, সেটাই পুরো ঘেটে ঘন্ট হয়ে যাচ্ছে। এখানে নৈতিকতা নেই, এখানে মানুষ খালি স্বার্থের পিছনে ছুটছে, সবাই তোষামোদি চলছে, অন্যকে খুশি দেখা, কিছুই পাবে না। কিন্তু হাত ছেড়ে বাঁচার জন্য, পিঠ বাঁচাবার জন্য, এই জানা কথা, এই তো আবার বলা কি। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। ইতিমধ্যে মদন মিত্র বিদ্রোহী শিবিরে যোগদান করেছেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিসেবটা না পুরোপুরি গোলমেলে হয়ে যাচ্ছে যে কার ওপর ভরসা করবেন, কার সঙ্গে থাকবেন, কে তার সঙ্গে থাকবেন। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের আসল নাম আমি এখানে দেখতে পাচ্ছি রুক্মিণী মল্লিক। রাজ্যসভাতে এই নামে তাকে সবাই চেনেন, পাশাপাশি আমরা যারা বাঙালিরা রয়েছি, যারা তার সিনেমা দেখেছি, ফলে তাকে কোয়েল মল্লিক হিসাবেই চিনি। তিনি কি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়লেন। তিনি সঙ্গ ছেড়ে যেটা বললেন সেটা হলো তিনি আর তৃণমূল কংগ্রেসটা করবেন না। কিন্তু এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেস করবেন না ঠিকই, কিন্তু কোথায় যাবেন কোয়েল মল্লিক? কোয়েল মল্লিক এই মুহূর্তে বৈঠক করেছেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে, এবং আর কয়েকদিনের মধ্যে, সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যে কোয়েল মল্লিক বিজেপিতে যোগদান করবেন। এবং তারপর এখান থেকে রাজ্যসভার যে পদটা খালি হয়ে যাচ্ছে সেখানে আবার ইলেকশন হলে কোয়েল মল্লিককে আবার বিজেপিতে নিয়ে, যেমন আমরা দেখতে পারলাম সুখেন্দু শেখর রায়, আমরা যেমন দেখতে পারলাম প্রকাশিক বড়াই বা সুস্মিতা দেবকে যেমন বিজেপিতে জয়েন করিয়ে রাজ্যসভার প্রার্থী করা হলো, ঠিক একইভাবে কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করা হবে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কোয়েল মল্লিক যদি এবার বিজেপিতে যোগদান করেন বা তার পরবর্তী ক্ষেত্রে তিনি যদি আবার রাজ্যসভার সাংসদ হিসাবে পুনরায় টিকিট পান বিজেপির তরফে, তাহলে বিজেপির ওয়াশিং মেশিনের যে তত্ত্ব, সেই তত্ত্ব আবার নতুন করে খাড়া হবে, বিভিন্ন জায়গায় বিতর্ক দানা বাঁধবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা দেখতে পারবো। ফলে এই সমস্ত নিয়ে আজকের আমার এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমত আপনাদের জানাবো প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তারা তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাওয়ার পর এই রাজ্যসভার পদ থেকে তারা ইস্তফা দিয়ে দিয়েছেন, এবং ইস্তফা দিয়ে তারা বসেছিলেন। তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি আমরা ঘটনা দেখলাম। এবং তারপর কি ঘটলো, তারপর রাজ্যসভা যখন ইলেকশন ঘোষণা হলো, ঠিক তার পরপরই আমরা দেখলাম প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তারা বিজেপিতে যোগদান করলেন। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে, রাজ্য সভাপতি এবং সাংসদ তার হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, এবং তারপর বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ পদের যে টিকিট, সেই টিকিট পেয়েছেন এবং সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। তারা পুনরায় এবার বিজেপির হয়ে তারা সাংসদ হিসাবে রাজ্যসভার অভ্যন্তরে কাজ করবেন। এবং যখন এই ঘটনা দানা বাজছে, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম কোয়েল মল্লিক তিনি এই মুহূর্তে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। দেখা করে মূলত যে বিজেপিতে যোগদানের বিষয়টা সেটা আরও স্পষ্ট করে ফেললেন। এবার ঘটনা হলো, গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছিলেন না যে আমার কাছে এখনো 8 জন সাংসদ রয়েছেন, রাজ্যসভাতে সাংসদ রয়েছেন, ফলে নতুন করে লড়াইয়ের যে তথ্যটা সেটা আমি জানি। ফলে তিনি কি বলেছিলেন একবার শুনে নিন, তারপরে বাকিটাই যাচ্ছি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি, জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি।
আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন, ঠিক তার পরপরই কোয়েল মল্লিকের এই যোগদানটা, অর্থাৎ যে যোগ দেবেন, যে আবহটা তৈরি হয়েছে, সেটা নিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘেঁটে গেলেন। রথের দিন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ঘেঁটে গেলেন। এর বাইরে আর কোনো শব্দ বেরোচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে নজর রাখছেন, যেটাই ভাবছেন যে ঠিক করে ফেলবেন, সেটাই পুরো ঘেঁটে ঘন্ট হয়ে যাচ্ছে বা ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে, যেটা আমরা সাধারণত বলে থাকি। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। এবার ঘটনা হলো, রঞ্জিত মল্লিক কি করবেন। আপনাদের মনে থাকবে, কোয়েল মল্লিককে রাজ্যসভার ক্যান্ডিডেট করার ঠিক প্রাককালে রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন। সেটা দেখতে পাচ্ছেন ভিডিওটা। রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন। রঞ্জিত মল্লিক অত্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার চোখে দেখতেন। যাই হোক, এখন কি দেখছেন না দেখছেন জানা নেই। তবে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোয়েলকে রাজ্যসভায় পাঠাবো, ফলে আপনার পারমিশন দরকার ছিল, এবং সেই পারমিশনটা রঞ্জিত মল্লিক দিয়ে দিয়েছিলেন। কোয়েল তারপর যখন রাজ্যসভায় যাচ্ছেন, বিধানসভায় এলেন, এই কাগজপত্র সইঠই ইত্যাদি যখন বিষয়টা হচ্ছে, তখন বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে শেষ পর্যন্ত কোয়েল মল্লিকও তৃণমূল কংগ্রেসে, কোয়েল মল্লিকও। এবং কোয়েল মল্লিক যখন তৃণমূল কংগ্রেসে ক্যান্ডিডেট হচ্ছেন, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পতনের কার্যত আর কয়েক মাস আগে। ফলে একদম খারাপ সময়তে, মানে একদম দুঃসময়তে, তৃণমূলের একদম খারাপ সময়তে বা শেষ সময়তে কোয়েল মল্লিক জয়েন করেছিলেন। ফলে যখন প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব বা সুখেন্দু শেখর রায় তারা বিজেপিতে যোগদান করছেন, তখন প্রশ্ন উঠেছিল বাকি যারা রয়েছেন, অর্থাৎ কোয়েল মল্লিক সহ যারা বাকি রাজ্যসভার সাংসদরা রয়েছেন, তারা কি করবেন। ফলে তারা কি করছেন এখন আমরা দেখতে পারলাম। কোয়েল মল্লিক দিয়ে আবার শুরু হলে এবার একে একে আরও কতজনের নাম সামনে আসে, সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নজর তো অবশ্যই থাকবে। এটা তো একদমই চলছে, এখানে সব নিজের স্বার্থের জন্য চলছে, এখানে রাজনীতি বলে কিছু নেই। আমরা আগে ভাবতাম যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি একটা খুব ভারতবর্ষকে দিশা দেখায়, কিন্তু আজকের দিনে সেটা উল্টো। আমাদের আসাম থেকে শিখতে হবে রাজনীতি কেমনে করতে হয়। এখানে নৈতিকতা নেই, এখানে মানুষ খালি স্বার্থের পিছনে ছুটছে সবাই। আজকের বর্তমান যিনি প্রধান মুখ্যমন্ত্রী, আগের যিনি মুখ্যমন্ত্রী, সবাই একই, খালি জাস্ট পার্টিটা চেঞ্জ হয়েছে, বাকি মানুষগুলো তো একই আছে। মমতা ব্যানার্জি বলে কথা না, তো কি বললাম, এখানে লোকের নৈতিকতা নাই হয়ে গেছে। রাজনীতি সচেতনতা, আমরা বলতাম যে ভারতবর্ষের রাজনীতিক বলতে পশ্চিমবঙ্গ পথ দেখায়, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, নীতিহীন, এখানে কিচ্ছুই নেই। আর কেউ জানে না যে আলটিমেটলি গোলটা কোথায়, কিছুই পাবে না, কিন্তু জিরো তোষামদি চলছে, অন্যকে খুশি দেখা, কিছুই পাবে না। কিন্তু নিজের পিঠ বাঁচানো, আর কেউ কিছু পাবে না। 100 জনের মধ্যে তো একজন পাবে, বাকি 99 জন কিচ্ছু পাবে না। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নেই, নষ্ট হয়ে গেছে, বেকার সমস্যা বেড়ে গেছে, সরকারি কোনো চাকরি নেই, কোনো কিচ্ছু নেই, খালি উপর দিয়ে ভাবতে হবে ইন্ডিয়া ভেবে চলছে, এখানে একই চলছে। খুব ভালো এটা, মানে অন্যদের তুলনায় এই যে যারা নাকি বিশ্বাসঘাতকের দল, আগে একটা ছিল, দুটো ছিল, এখন দল হয়েছে, তাদের তুলনায় এটা বেস্ট, নিশ্চয়ই বেস্ট। এখন এই হাত ছেড়ে বাঁচার জন্য, পিঠ বাঁচাবার জন্য, এই জানা কথা, এই তো আবার বলে কি, কারোর পিঠ বাঁচাবার জন্য বেশিটা, আর কিছুটা আছে লোভে, কিছুটা লোভে। যার ভালো বুঝেছে করেছে, এতদিন তো ওনাকেই ধরেছিলেন, এবার ভালো বুঝেছে, ওরা ছেড়ে দিয়েছে, আমরা কি বলবো এটা। ও যখন যে রাজনীতি দল ক্ষমতা আছে তখন তার পাওয়ার দেখায়। এখন মমতা ব্যানার্জির কোনো ক্ষমতা হয় না, তার পাওয়ার নেই। এখন সৌমিন্দ্র অধিকারী এসছে, সৌমিন্দ্র অধিকারী পাওয়ার দেখায়। রাজনীতি যে যখন উলটপালট হচ্ছে, যাদের উলটপালট অভ্যাস আছে তারা উলটপালট করে। স্যার নিয়ে পিঠ বাঁচাতে সবই অনুব্রত মণ্ডলের মতন সবাই পিঠ বাঁচাবার জন্য যে সাইড নিয়ে নিয়েছে, মমতাকে একা ছেড়ে দিয়ে। বুঝতে পেরেছেন, নাই তো ইডি চিঠি চলে আসবে। Actually, politics is a nasty game. For his or her own interest, they can change the party. This is not their profession, this is their hobby. So now I am in this party, tomorrow I will be another party. So they don't have the humanity. They are just doing their own interest. So it can't go for long. Actually, people are not happy with the politics, principles of the politics. ইতিমধ্যে লোকসভা ভেঙে গিয়েছে। লোকসভাতে এতজন সাংসদ, তার মধ্যে অলরেডি 20 জন থেকে
22 জনের মতো তারা যোগদান করেছেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে। তৃণমূল কংগ্রেস ভেঙে গিয়েছে এবং প্রত্যেকের একটাই অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি। যাই হোক, এই মুহূর্তে লোকসভাতে কয়েকজন মাত্র, মানে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্র, ডিরেক্ট অন্যান্য যারা রয়েছেন ডিরেক্ট ছাড়া, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাজ্যসভাতে আবার ডিরেক্ট রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিসেবটা না পুরোপুরি গোলমেলে হয়ে যাচ্ছে যে কার ওপর ভরসা করবেন, কার সঙ্গে থাকবেন, কে তার সঙ্গে থাকবেন। ইতিমধ্যে মদন মিত্র বিদ্রোহী শিবিরে যোগদান করেছেন তৃণমূলে। তার পাশাপাশি একের পর এক অনুব্রত মণ্ডলের বিস্ফোরক মন্তব্য, সবটা আমরা যখন দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং দেখে তিনি এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড নিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ, কোনো ভুল করতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ মানুষের দানা বাঁধছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব দোষ মাফ, এই যে কথাটা বলছেন একবার শুনে নিন। যাদের বলছেন ভয় ইন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব দোষ মাফ। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কোয়েল মল্লিক দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধরানোর নয়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুলটা দেখতে পারবেন না, দলটার সমস্ত দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়েই দেবেন। এবং কোয়েল মল্লিকরা বুঝতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই দলের দায়িত্ব গেলে তাহলে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না, তাদেরকে পায়ের নিচে দমিয়ে রাখা হবে। এবং কোয়েল মল্লিক এই সমস্ত বিতর্ক থেকে দূরে থাকতে চান। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকরা চান যে তারা সিনেমার জগতে থাকতে, এবং একটা সরকারি মদত দরকার ছিল, সেই মদতটা থাকলে ভালো হয়, সিনেমা করতে গিয়ে কোনো বাধাপ্রাপ্ত হওয়ার কোনো চান্স থাকে না, ঝুঁকি থাকে না, ইত্যাদি ইত্যাদি। ফলে এই সমস্ত বিষয়টা কোয়েল মল্লিক বা রঞ্জিত মল্লিকের মস্তিষ্কে রয়েছে, তাই আজকে সুযোগ বুঝে কোয়েল মল্লিক পাল্টি খেয়ে ফেললেন। এরপরে আর 1-2 দিনের মধ্যে আরও বেশ কয়েকজন রাজ্যসভার সাংসদ বা লোকসভারও সাংসদ তারা পাল্টি খেয়ে যাবেন। রথের দিন থেকে আবার সূচনা হলো, মাঝখানে একটু থিতিয়ে পড়েছিল, বিধানসভাতে হচ্ছে ঠিকই, কিন্তু লোকসভাতে বা রাজ্যসভাতে থিতিয়ে পড়েছিল প্রক্রিয়াটা, আবার নতুন করে দানা বাঁধতে শুরু করলো। কোয়েল মল্লিক বিজেপিতে যোগদান করছেন। একটা ছবি স্পষ্ট, যেটা ভূপেন্দ্র যাদবের সাথে তার সাক্ষাৎ, তিনি সাক্ষাৎ করলেন ইস্তফা দিয়ে। ফলে ইস্তফা দিয়ে তিনি চুপ করে বসেই থাকতে পারতেন, কিন্তু বসে থাকলেন না, সাক্ষাৎ করলেন যখন ডেফিনেটলি তার যোগদানের সম্ভাবনা প্রবল বিজেপিতে। এইদিকে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে কোনো সব দরজা বন্ধ, তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা আবার জানলা দিয়ে টুক করে ঢুকে পড়লে সেটা ওয়াশিং মেশিন স্বীকৃতি বা আখ্যা পাবেন যে শ্রমিক ভট্টাচার্যরা, সে বিষয়ে সন্দেহ নেই, নিন্দুকেরা নিন্দা করবেন, সমালোচনা করবেন। কিন্তু কোয়েল মল্লিকের আজকের এই পদত্যাগ এবং তারপর ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ এবং তার পাশাপাশি বিজেপিতে জয়েন হওয়ার বা যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা, এবং পরবর্তী ক্ষেত্রে এই যে রাজ্যসভাটা ফাঁকা হলো, এখানে 6 মাসের মধ্যে আবার নির্বাচন হবে, ইলেকশন কমিশন 6 মাসের মধ্যে আবার নির্বাচন করায়। ফলে এইখানে নির্বাচন হওয়ার সময় বা ঘোষণা হয়ে যাওয়ার পর কোয়েল মল্লিককে হয়তো আবার বিজেপির তরফে এবার ক্যান্ডিডেট করা হবে রাজ্যসভার, সেটাও আমরা দেখব, সেই ছবিগুলোও দেখব। ফলে এটা বিজেপির ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা এই কৌশলটা কি না কি, সেটা অন্য একটা বিতর্কের বিষয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা ক্রমে ভেঙে যাচ্ছে, আবারও নতুন করে ভাঙা শুরু হলো। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।